ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আমি গণেশ পাল। এসএলএসটির বাংলা ক্লাসে আজকের বিষয় হচ্ছে আধুনিক যুগের থেকে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ, প্রবন্ধ সাহিত্য এবং কাব্য সাহিত্য। এই ক্লাসে তোমাদের সম্পূর্ণভাবে মেটেরিয়ালটা আপলোড করা আছে। তোমরা জানো যে প্রবন্ধ সাহিত্যে যে কয়েকজন প্রাবন্ধিক আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বিনয় ঘোষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরকম যে 7-8জন প্রাবন্ধিক আছেন, এদের থেকে কি করতে হবে? দেখো, আধুনিক যুগ থেকে করতে হবে হচ্ছে রচনা, রচয়িতা এবং রচনার প্রথম প্রকাশকাল, মূলত এগুলো। এবার প্রবন্ধ সাহিত্যে কোনো চরিত্র হবে না। হ্যাঁ, হতে পারে, প্রবন্ধের চরিত্র হবে না তা না, নিশ্চয়ই হতে পারে, কিন্তু নাটকের ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে বা তোমার হচ্ছে হ্যাঁ, মূলত নাটক এবং উপন্যাস এই দুটো ক্ষেত্রে যে চরিত্র বেশি ইম্পর্টেন্ট হয়, প্রবন্ধের চরিত্র ততটা বেশি হবে না। একবারই একটা কোয়েশ্চেন পড়েছিল এসএসটি পরীক্ষা অনেকদিন আগে, দেখবে যে অনার্স পিজিতে পড়েছিল, যে হাসিম শেখ এবং রামা কৈবর্ত কোন প্রবন্ধের চরিত্র। দেখো, সেটা বঙ্কিমের বঙ্গদেশের কৃষক। এবার বঙ্গদেশের কৃষক প্রবন্ধটা এতটাই নামী প্রবন্ধ, এটা বিভিন্ন সময়েতে একাডেমিক্সে পাঠ্য থাকছে, একাডেমিকে পাঠ্য থাকছে, এটা সিভিল সার্ভিসে অপশনালে পাঠ্য আছে, এটা নেট সেটের ক্ষেত্রে পাঠ্য আছে। তো এত নামী একটা প্রবন্ধ যেখানে দুজন কৃষকের চরিত্রের নামকরণ পড়েছে, এছাড়া প্রবন্ধ থেকে খুব একটা চরিত্র পড়ার সম্ভাবনা নেই, কারণ প্রবন্ধ তো খুব একটা চরিত্র নির্ভর নয়, আখ্যান ধর্মী নয়। যতটা নাটক উপন্যাস আখ্যান ধর্মী হয়, প্রবন্ধ ততটা আখ্যান ধর্মী হয় না, সেই জন্য প্রবন্ধে অতটা চরিত্র ইম্পর্টেন্ট না। তাহলে প্রবন্ধে করতে হয় কি, আমাদের এই প্রবন্ধগুলো কার লেখা জানতে হবে, সেটার প্রকাশকালগুলো জানতে হবে। এইগুলো হচ্ছে প্রবন্ধ থেকে প্রশ্ন বেসিক্যালি হবে। প্রাবন্ধিকের জন্ম এবং মৃত্যু এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা তুমি বলবে, স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু গুরুত্বপূর্ণ, এটা এমন কি ব্যাপার? এতগুলো প্রাবন্ধিক আছে, প্রশ্নটা শুধু এরকম হবে না যে ঈশ্বরচন্দ্রের জন্ম কবে মৃত্যু কবে। 4জন প্রাবন্ধিকের নাম তোলা হবে, এদের মধ্যে কে সমসাময়িক নন, এরকম প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 4জন প্রাবন্ধিকের মধ্যে 3জন প্রাবন্ধিক মোটামুটি কাছাকাছি সময়ে জন্ম মৃত্যু, একই সময়ে তাদের প্রাবন্ধিক হিসেবে কেরিয়ার এগিয়ে গেছে। একজনকে দেখা যাচ্ছে যে তিনি একটু একটু অন্য সময়ের, নয় কিছুটা আগের, নয় কিছুটা পরের। তো এইটাকে আমাদেরকে চিনতে হবে। তাহলে 4জন প্রাবন্ধিকের জন্ম মৃত্যু জানতে হয়, এবং অনেক সময়তে সেই 4জন প্রাবন্ধিকের মধ্যে দেখা যাচ্ছে যাদেরকে নামকরণ করা হচ্ছে তারা অনেকেই সিলেবাসের মধ্যে নেই। 9-10-এর সিলেবাসে হয়তো উল্লেখই করা নেই তিনি, তাকেও দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু এই কমপ্লেন করার সুযোগ খুব একটা থাকবে না যে এই প্রশ্নটা, এই নামটা সিলেবাসের বাইরে থেকে এসেছে। একটা কম্পিটিটিভ এক্সামে এতটা মান্যতা দেওয়া হয় না, বিশেষ করে অনার্স পিজিতে তো একবারেই নয়। 9-10-এ তবু মোটামুটি সিলেবাসটাকে মেনটেন করা হয়, কিন্তু 1% প্রশ্ন, হয়তো 10% প্রশ্ন কিন্তু সিলেবাসের বাইরে থেকে আসবেই, বিশেষ করে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস, এই আসবেই। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমরা এই প্রবন্ধগুলোর নামগুলোকে মনে রাখবো। এগুলো সবই সাহিত্যের ইতিহাস বইতে থাকে, কিন্তু এগুলো এক জায়গায় গুছানো আছে। এই প্রবন্ধগুলোর নাম এবং প্রকাশকাল, এগুলো কিন্তু প্রত্যেকটার প্রকাশকাল। আধুনিক যুগে কিন্তু কোনো গ্রন্থ তার রচনাকাল বলে চিহ্নিত হবে না। আধুনিক যুগে প্রবন্ধ হবে, আধুনিক যুগের রচনা হচ্ছে প্রকাশকাল হিসাবে, সালটা হচ্ছে প্রকাশকালের জন্য গণ্য হবে, রচনাকালের জন্য নয়। এগুলো সবই হচ্ছে গ্রন্থের প্রকাশকাল, বোধোদয়, শকুন্তলা। এবার দেখো, এগুলো কোনটা কোন গ্রন্থের অনুবাদ সেটা প্রকাশ লিখে দেওয়া হয়েছে। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? এটা হচ্ছে লাল্লুজি, একজন হিন্দি লেখক লাল্লুজি, তার বৈতাল হিন্দি বৈতাল 25-এর অনুবাদ। আমাদের তো মনে হতে পারে যে বৈতাল 25টা বা কে? লাল্লুজি বলে একজন রয়েছেন হিন্দি লেখক, তার হচ্ছে বৈতাল 25-এর অনুবাদ রয়েছে। বাংলার ইতিহাস, হিস্ট্রি অফ বেঙ্গল, জীবনচরিত, বায়োগ্রাফি, বোধোদয়, রুডিমেন্টস অফ নলেজ, শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো তাদের মূল গ্রন্থ থেকে, ওইগুলোতে তার বিদ্যাসাগর অনুবাদ করেছেন। নেক্সট হচ্ছে দেখো, সীতার বনবাস হচ্ছে ভবভূতির উত্তর রামচরিত থেকে নেওয়া হচ্ছে, এবং বাল্মীকি বানানটা ভুল আছে, বয়াকার লয়ময়ে দীর্ঘই আর কয়ে হর্ষই, এবং এই বানানটি তোমাকে বিভিন্ন সময় অশুদ্ধি সংশোধন করতে পারে।
বাল্মীকি বানানটা তোমরা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো দেখবে, মাদ্রাসাতে অনার্স পিজিতে একটা কোয়েশ্চেন ছিল, মাদ্রাসাতে অনার্স পিজিতে একটা কোয়েশ্চেন ছিল যে গীতাঞ্জলি 4টে বানান দিয়েছিল, গীতাঞ্জলি কোন বানানটি সঠিক। অশুদ্ধি সংশোধন কিন্তু আমাদের সিলেবাসে নেই, এসএলএসটিতে নেই, মাদ্রাসাতেও নেই। তো এই গীতাঞ্জলি বানানটি কোনটা সঠিক এই কোশ্চেনটা দিয়েছে, আমরা কি চ্যালেঞ্জ করতে যাব আদালতে যে এইটা ভুল কোশ্চেন, অশুদ্ধি সংশোধন আমাদের কোশ্চেনটা নেই? ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট আমাদের বিষয়টা হচ্ছে ভাষা সাহিত্য, আমরা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি, তাহলে ভাষার দিক থেকে কোনো প্রশ্ন দিতে পারে। তো অশুদ্ধি সংশোধন এটা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ব্যাকরণের, যেটা সিলেবাসে উল্লেখ করা নেই বলে কোয়েশ্চেন দিচ্ছে, যা তা নিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি না, আমার কোনো জায়গা নেই চ্যালেঞ্জ করার। যাই হোক, বাল্মীকি বানানটা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময়তে সঠিক বানান লিখতে দিতে পারে, কোন বানানটি সঠিক, মানে অশুদ্ধি সংশোধনের চ্যাপ্টার থেকেও আসতে পারে এই কোশ্চেনটি। যাই হোক, আমাদের প্রশ্নটা হচ্ছে সাহিত্যের ইতিহাস নিয়ে এখন। কোনটি কোন গ্রন্থ থেকে এসেছে দেখো, বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত বলা যেতে পারে এই গ্রন্থটিকে। বিদ্যাসাগর চরিতকে কিন্তু আমরা বলতে পারি আত্মচরিত, যা 1891 সালে এবং আত্মজীবনীমূলক রচনা। ভ্রান্তিবিলাস, কমেডি অফ এরর্স। প্রভাবতী সম্ভাষণটা তথ্যটা খেয়াল হবে বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শোকে রচিত। গেল। আচ্ছা, এইগুলো আমরা পেলাম প্রায় অনুবাদমূলক রচনা। এবারে দেখো, যেগুলো তার মধ্যে কিন্তু এই যে সংস্কৃত ভাষা, এই যে বর্ণ পরিচয়, এগুলো কিন্তু মৌলিক। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মৌলিক গ্রন্থের মধ্যে পড়ে। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব মৌলিক গ্রন্থের মধ্যে পড়ে। এবার সমাজ সংস্কারক বিদ্যাসাগর মূলত কি? বিদ্যাসাগর মূলত ছিলেন সমাজ সংস্কারক একজন, মানে তিনি সামাজিক কাজকর্ম করেছেন, সমাজের কুসংস্কার, অন্ধকার, এগুলোকে দূর করার জন্য বিভিন্ন সময় সমাজের ভালোর জন্য, লোকহিতের জন্য তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। যে সাহসী পদক্ষেপগুলো তার সমসাময়িক কালেই তার বেশ কিছু তার সমসাময়িক তার লেখক, বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিরাও কিন্তু মেনে নেননি। যেমন ধরো বিধবা বিবাহের প্রচলন, বিদ্যাসাগরের বিধবা বিবাহটাকে কিন্তু সমাজ সকলেই কি মেনে নিয়েছিল? ভালো করে নেয়নি। বঙ্কিমচন্দ্র নিজেই মানেননি, মানে বঙ্কিমচন্দ্র তো তার সমসাময়িক একজন, তার পরবর্তী একজন প্রাবন্ধিক, মানে বেশ কয়েক বছর পরে তার জন্ম। 1820-তে বিদ্যাসাগরের জন্ম, বঙ্কিমের জন্ম 1838-এ। তিনি 18 বছরের জুনিয়র, তাহলে তার মধ্যে আধুনিকতা আরো বেশি আসা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যাসাগরের বিধবা বিবাহের এই যে অগ্রগতি নিয়ে, তার প্রচার নিয়ে, তার পদক্ষেপ নিয়ে তিনি বিষবৃক্ষ উপন্যাসে সরাসরি প্রায় সমালোচনা করেছেন বিধবা বিবাহের। একজন ব্যারিস্টার, ইংরেজি ভাষায় শিক্ষিত, কিন্তু তিনিও সামাজিকতা, সংস্কার রক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অবশ্যই বিদ্যাসাগরকে সে সময় মেনে নিতে পারেননি, বিদ্যাসাগরকে মেনে নিতে পারেননি না, বিদ্যাসাগরের এই পদক্ষেপকে গ্রহণ করেননি। তো এগুলো হচ্ছে সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে পড়ে। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, আর এটা তবু প্রস্তাবের জায়গায় রয়েছে। আর বহু বিবাহটা কিন্তু ভয়ঙ্কর, সেই জন্য বহু বিবাহটা রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। বহু বিবাহের ক্ষেত্রে বিচার এবং বিধবা বিবাহের ক্ষেত্রে প্রস্তাব। বিধবা বিবাহের ক্ষেত্রে গ্রন্থটির নামের মধ্যে যদিও বা কিছুটা নমনীয়তা রয়েছে, বহু বিবাহের ক্ষেত্রে কোনো নমনীয়তা নেই, সম্পূর্ণভাবে রয়েছে বিচার হয়েছে। নেক্সট হচ্ছে দেখো তার ব্যঙ্গাত্মক রচনা, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এগুলো কোন ছদ্মনামে লেখা? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখা, এবং রত্ন পরীক্ষা কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে লেখা। এখানে সেগুলো সম্পূর্ণই রয়েছে। দেখো, রত্ন পরীক্ষা এগুলো গ্রন্থের নাম গেল। এবার ছদ্মনামে লেখা কোনটি কোন ছদ্মনামে লেখা? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা। প্রাবন্ধিক বিদ্যাসাগর থেকে আমাদের প্রশ্ন আসবে এই ধরনের। ধরো বিদ্যাসাগরের কোনটি অপ্রকাশিত রচনা যদি জিজ্ঞাসা করে, কি বলবো আমরা? বিদ্যাসাগরের অপ্রকাশিত প্রবন্ধ কোনটি? আমরা বলবো বাসুদেব চরিত, যেটা অপ্রকাশিত। তো এইগুলো মোটামুটি বিদ্যাসাগর থেকে আমরা করব। এটা কিন্তু টোটাল স্টাডি মেটেরিয়ালটা এখানে দেওয়া রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালটা আধুনিক যুগের প্রবন্ধ সাহিত্যের জন্য
এর আগে আমাদের যে ক্লাস হয়েছে আধুনিক যুগের কথা সাহিত্য, স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালগুলো পড়বে এবং গ্রন্থের নাম, গ্রন্থের প্রকাশকাল, প্রাবন্ধিকের সময়কালটা মনে রাখতে হবে। এটা আমাদের আধুনিক যুগ থেকে দরকার। নেক্সট হচ্ছে দেখো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার প্রবন্ধ কি কি রয়েছে, লোকরহস্য, তার পাশে সাল লেখা রয়েছে, অবশ্যই প্রকাশকাল, তার রয়েছে বিজ্ঞান রহস্য, প্রকাশকাল রয়েছে, রয়েছে কমলাকান্তের দপ্তর, তার সব থেকে শ্রেষ্ঠ প্রবন্ধ, এবং এই কমলাকান্তের দপ্তরের মধ্যেই বঙ্কিম তার নিজস্ব মনের কথা সম্পূর্ণভাবে খুলে বলতে সাহস পেয়েছেন বা সুযোগ পেয়েছেন কমলাকান্তের মাধ্যমে। কমলাকান্তের মাধ্যমে বঙ্কিম নিজেকে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছেন কমলাকান্তের দপ্তর প্রবন্ধের মধ্যে দিয়ে। বিবিধ সমালোচনা, রায় দীনবন্ধু মিত্রের জীবনী, এই গ্রন্থগুলোর নাম, এইটা কিন্তু পরীক্ষা আসে, রায় দীনবন্ধু মিত্রের জীবনী, খুব ভালো করে খেয়াল করবে। আর এখানে দেখো বঙ্কিমের বিবিধ সমালোচনা, রবীন্দ্রনাথের বিবিধ প্রবন্ধ, বঙ্কিমেরটা হচ্ছে বিবিধ সমালোচনা, রবীন্দ্রনাথের গিয়ে দেখবো বিবিধ প্রবন্ধ রয়েছে। গ্রন্থ দুটো কাছাকাছি কিন্তু আলাদা জনের আলাদা নাম আছে, এই গ্রন্থটির নাম মনে রাখবে। তারপর দেখো কবিতা পুস্তক রয়েছে, প্রবন্ধ পুস্তক রয়েছে, ততটা গুরুত্বপূর্ণ নয় এই দুটো, কিন্তু মুচিরাম গুড়ের জীবনচরিত, দর্পনারায়ণ পতিতুন্ডু ছদ্মনামে লেখা, তথ্যটা এখানে দেওয়া নেই কিন্তু খেয়াল করবে, লিখে নেবে। মুচিরাম গুড়ের জীবনচরিত হচ্ছে দর্পনারায়ণ পতিতুন্ডু ছদ্মনামে লেখা, এই গ্রন্থটির নাম পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কৃষ্ণ চরিত্র করতে হবে, খেয়াল রাখতে হবে। বিবিধ প্রবন্ধ দেখো দুটো ভাগ, 87 আর 92, শ্রীমদ্ ভাগবত গীতা। প্রাবন্ধিক বঙ্কিম খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা নেই। প্রাবন্ধিক বঙ্কিম থেকে মুচিরাম গুড়ের জীবনচরিত এটা করতে হবে, দর্পনারায়ণ পতিতুন্ডু ছদ্মনামে লেখা এটা গুরুত্বপূর্ণ, রায় দীনবন্ধু মিত্রের জীবনী গ্রন্থটি কার লেখা এটা হিসেবে করতে হতে পারে। কমলাকান্তের দপ্তর বিখ্যাত প্রবন্ধ, যেটার মধ্যে দিয়ে কমলাকান্তের মাধ্যমে বঙ্কিম নিজেকে খুব ভালো করে প্রকাশ করার সাহস এবং সুযোগ পেয়েছেন। এই 3-4টে জায়গা বেশি গুরুত্বপূর্ণ। আর তার জন্ম মৃত্যু হচ্ছে 1838 থেকে 1894, 1838 থেকে 1894, এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ চলে আসছে আমাদের, মাত্র কয়েকজন প্রাবন্ধিক পাঠ্য আছে, 6 থেকে 7 জন, 7-8 জন মতো পাঠ্য আছেন, তো সেগুলোকে বাদ দেওয়া যাবে না। 11-12 ছেলে মেয়েদের জন্য কোনো সিলেবাস নেই, সাহিত্যের ইতিহাসের সিলেবাস একেবারেই নেই, উল্লেখ করা নেই, কাজেই তাদের তো এগুলো আছেই, আরো অতিরিক্ত প্রাবন্ধিক তাদের পাঠ্য রয়েছে। 9-10 ছেলে মেয়েদের জন্য এই পাঠ্যাংশটুকু পড়লেই 99% হয়তো আমরা কমন পাবো, 1% কমন পাবো না, সেটা কোনো ক্ষেত্রেই পাবো না। এখন দেখা যাচ্ছে যে একটা গ্রন্থের নাম দিয়েছে এই গ্রন্থটি রচয়িতাকে, সেটা হয়তো আমাদের সিলেবাসের বাইরে দিয়েছে, এটা কম্পিটিটিভ এক্সামে এটা আসবে, থাকবে। 100% আমাদের কখনো লাগবে না, আমাদের চেষ্টা থাকবে 100%। চাকরি পাবার জন্য 100%-এর প্রচেষ্টা লাগে, 100% করতে লাগে না। আচ্ছা, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ আমরা জানি যে তার জন্ম মৃত্যু আমাদের সকলেরই জানা। সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ হচ্ছে প্রাচীন সাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, এগুলো রয়েছে। সাহিত্য সংক্রান্ত অনেকগুলো প্রবন্ধ এখানে রয়েছে, দেখো প্রাচীন সাহিত্য 1907, হ্যাঁ, লোক সাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের পথে 1936, সাহিত্যের সড়ক 1943, এগুলো হচ্ছে সাহিত্য সংক্রান্ত প্রবন্ধ। নেক্সট হচ্ছে ব্যাকরণ বিষয়ক প্রবন্ধ, কি ভাষা, বাংলা ভাষা পরিচয়। ছন্দ বিষয়ক প্রবন্ধ রয়েছে, যে ছন্দ 1936, শব্দতত্ত্ব 1909। ব্যক্তিগত প্রবন্ধ পঞ্চভূত, খুব ভালো প্রবন্ধ, পঞ্চভূতটা আসে 1897, এই সালটা একটু খেয়াল রাখতে হবে। বিচিত্র প্রবন্ধ দেখো, আর লিপিকা সম্পর্কে একটু জানবে। লিপিকা হচ্ছে একটি তোমার গুরুত্বের দিক থেকে লিপিকাকে একটু এগিয়ে রাখবো আমরা, লিপিকাকে আমরা একটু এগিয়ে রাখবো। রাজনীতি ও সমাজনীতি বিষয়ক প্রবন্ধ কোনগুলো একটু দেখে নাও, যেগুলো হচ্ছে তোমার আত্মশক্তি, ভারতবর্ষ, চরিত্র পূজা, রাজা প্রজা, স্বদেশ সমূহ পরিচয়, কালান্তর নামটিকে অবশ্যই খেয়াল রাখবে, সভ্যতার সংকট নামটিকে অবশ্যই খেয়াল রাখবে এবং সালগুলোকে খেয়াল করতে হবে।
এইবার তোমরা হয়তো ক্লাস করতে করতে দেখছো যে স্যার ওই সালটি আমার সঙ্গে মিলছে না, ওইটা ওই বইয়ে আছে, এটা সে বইয়ে ওই সালটা আছে। যে সমস্ত গ্রন্থের সালগুলো একটির সঙ্গে একটি মিলছে না, অথচ আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা ঠিক, এটা নিয়ে আমি বলবো কোনো মাথা ব্যথা না করতে। পরীক্ষাতে 1 নম্বর, 8 নম্বর, 2 নম্বর সাল আসে, খুব বেশি সাল আসে না। এবং যেগুলো কন্ট্রাডিক্টরি, যে সমস্ত বিষয়গুলো আমাদের লেস ইম্পর্টেন্ট, সেগুলো থেকে আমাদের খুব বেশি ভাবারও কোনো কারণ নেই। মতদ্বৈধ, মতান্বয়িক, ভিন্ন মত সব সাবজেক্টেই কিছু কিছু জায়গায় থাকে। প্রত্যেকটা সাবজেক্টে এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসা যায় না, সেখানে দ্বিমত থাকে। তো এইরকম কিছু কিছু সাল নিয়ে, প্রকাশকাল নিয়ে দ্বিমত থাকতে পারে, এগুলো কিন্তু খুব বেশি আমাদের আটকায় না, এগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিতও না। আচ্ছা, এবারে আমরা চলে আসি, দেখো তার ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধ যেগুলো রয়েছে, ধর্ম এবং শান্তিনিকেতন মানুষের ধর্ম গুরুত্বপূর্ণ অবশ্যই। তার মধ্যে 3টের মধ্যে থেকে মানুষের ধর্ম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভ্রমণ বিষয়ক প্রবন্ধের মধ্যে অবশ্যই করতে হবে ইউরোপ প্রবাসী পত্র, ইউরোযাত্রীর ডায়েরি, এইগুলোকে কিন্তু কোনো সময় বাদ দেওয়া যায় না। দেখো জীবন স্মৃতি 1912, এটা করতেই হবে। ছিন্নপত্র 12, রাশিয়ার চিঠি খুব ভালো করতে হয়, ছেলেবেলাতে অবশ্যই করতে হয়, পথের সঞ্চয় অবশ্যই করতে হবে। এই ভ্রমণ বিষয়ক প্রবন্ধগুলো তার বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রবন্ধ, রাশিয়ার চিঠি তো অনেক সময়তেই আসে। তারপরে দেখে নিই আমরা প্রমথ চৌধুরী। দেখো প্রমথ চৌধুরী, আমরা এখানে তোমাদের মনে হচ্ছে প্রবন্ধ সাহিত্য একটা ক্লাসে কি করে হয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে আমাদের কিন্তু আধুনিক যুগ থেকে প্রশ্ন আসবে কি, আধুনিক যুগ থেকে প্রশ্ন আসবে হচ্ছে তোমার ওই যে বললাম প্রাবন্ধিকের সময়কাল, এই গ্রন্থটি কার লেখা, এই 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 গ্রন্থটির প্রকাশকাল, আর চরিত্র। এবারে মনে হতে পারে যে এইগুলো করলেই কি সম্পূর্ণভাবে হবে। দেখো এমন কিছু প্রশ্ন পরীক্ষায় একটা দুটো হলেও আসে যেগুলো এইগুলো করলে হয়তো হবে না, কিন্তু আমাদের যে ম্যাক্সিমাইজ যে প্রিপারেশনটা নিতে হয়, বেশিরভাগ কোশ্চেন সলভ করার জন্য আমরা যেটা করব সেটা এগুলো করলেই হবে। আমরা কিন্তু মনে হচ্ছে স্যার এগুলার এমন কি না, তুমি মনে রাখাটা তোমার কাছে চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে। এখন মনে হচ্ছে এটা কিছুই না, ওভারঅল গোটা সিলেবাসটা যখন মাথায় নিয়ে এগোতে হয় তখন এটাই অনেক কিছু। আমরা শুধু কয়েকজন প্রাবন্ধিক নয়, নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য, কথা সাহিত্য, প্রাচীন মধ্যযুগের সাহিত্য রয়েছে, মানে ওই সাহিত্যের ইতিহাসে তাদের সিলেবাস রয়েছে, টেক্সট রয়েছে এতগুলো, ব্যাকরণ রয়েছে এতগুলো। যদি বঙ্গানুবাদও আসে না তবু আমরা যদি ধরে নিই তাহলে বঙ্গানুবাদ রয়েছে। এই এতটা সিলেবাস মাথায় নিতে গেলে তখন দেখা যাবে এগুলোই খুব সমস্যার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কখনো এই চাকরির পরীক্ষায় ফেলিওর হব না। কিসের জন্য হব না? আমরা ফেলিওর হব না কিন্তু আমাদের কোয়েশ্চেন কমন আসেনি বলে আমরা কিন্তু হব না। আমাদের প্রথম সমস্যা হবে পড়েছিলাম, জেনেছিলাম, লিখেছিলাম, খাতায় আছে, ভুলে গেছি। এটা খুব বড় কথা, অনেকটা অভিজ্ঞতার কথা আমি বলছি। গভর্নমেন্ট এক্সামগুলোতে আমাদের পরীক্ষা খারাপ হওয়ার কারণটাই হচ্ছে, মানে সরকারি চাকরি পরীক্ষার খারাপ হয়, আমরা ফেলিওর হই, তার কারণটা হচ্ছে আমরা কম পড়েছি বলে নয়, আমরা কম মনে রাখতে পেরেছি। আমরা যদি 2 বছর 3 বছর ধরে কেউ পড়াশোনা করি, তখন আমরা যেটা পড়লাম তার বাইরে তা পড়েও চাকরি হয় না, এটা হতে পারে না। কেউ যদি 2-3 বছর 4 বছর পড়াশোনা করে, মানে এসএসসির জন্য বলছি না আমি, ওভারঅল একটা কম্পিটিটিভ এক্সামের জন্য বলছি, বা 1 বছর 2 বছর ধরে পড়াশোনা করে, তাহলে সে যেগুলো পড়েনি তার বাইরেও কোশ্চেন এসেছে এবং সেজন্য সে চাকরি পায়নি, এটা হতে পারে না। সেগুলো যে পড়েনি তার বাইরে কোশ্চেন আসতে পারে, কিন্তু সেটা এত বেশি হবে না
যে সেখান থেকে সে চাকরি পাবে না। আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা যত পড়তে পারি ততটা মনে রাখতে পারি না, এবং এতটাই কম মনে রাখতে পারি যেটা আমাদেরকে আসলে খারাপ পরীক্ষা করিয়ে নেয়। তো সেই জন্যে বলবো প্রচুর করতে হবে, প্রচুর জোগাড় করতে হবে, প্রচুর লাগবে, প্রচুর জানতে হবে। এই টেন্ডেন্সিটা যদি একটু বাদ দিতে পারো, বরং আমি যতটুকু পড়তে পারলাম ততটুকু আমাকে মনে রাখতে হবে, আমি যতটুকু পড়তে পারলাম ততটুকু আমাকে রেডি রাখতে হবে, খাতাতে বা বইয়েতে যা করেছে সেগুলো মাথাতে সংগ্রহে রাখতে হবে, মানে নির্মাণ করতে হবে, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আধুনিক যুগের এগুলো থেকে মনে হবে যে এটা তো এমন কিছু না, কিন্তু গোটা সিলেবাসটা যখন মাথায় চাপবে তখন কিন্তু এটা কম কিছু না, অনেক কিছু। তো যাই হোক, এই গ্রন্থগুলো হচ্ছে রবীন্দ্রনাথের মূলত প্রাবন্ধিক রবীন্দ্রনাথের একদম স্টাডি ম্যাট। এই স্টাডি ম্যাটটাকে পড়লে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ রেডি হবে। যেগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে দাগ দিচ্ছি, কিন্তু দাগ দেওয়াটা অর্থহীন, কারণ আধুনিক যুগে যে কোনো গ্রন্থের নামই জিজ্ঞাসা করতে পারে এবং তার প্রকাশকাল জিজ্ঞাসা করতে পারে। কখনো কখনো কিছু কঠিন গ্রন্থের নামও জিজ্ঞাসা করে যেগুলো আমরা খুব একটা শুনিনি, কিন্তু তার গুরুত্ব আছে। যাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় তার কোনো না কোনো দিক থেকে গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হচ্ছে কিরকম? সেই গুরুত্বটা হচ্ছে যে যে সেটা হয়তো তার বিষয়বস্তুর দিক থেকে, আখ্যান ধর্মিতার দিক থেকে এমন কিছু গুরুত্ব নিয়ে সেই গ্রন্থটি আছে, সেটা আমাদের হয়তো অজানা বা অচেনা ছিল, কিন্তু সেটার গুরুত্ব রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট টপিক হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী 1868, 1946। প্রবন্ধের নামগুলো হচ্ছে তেল নুন লকড়ি। তোমরা সবাই জানো লকড়ি মানে কি, মানে কাঠ, আমরা জানি এটা লকড়ি মানে কাঠ। বীরবলের হাল খাতা, নানা কথা নানা চর্চা, আমাদের শিক্ষা, দুই আর কি, বীরবলের টিপ্পনী। দেখো, বীরবল হচ্ছে তার ছদ্মনাম, সেই জন্য বীরবলের টিপ্পনী, বীরবলের হাল খাতা এগুলো রয়েছে। রায়তের কথা, ঘরে বাইরে, এই প্রবন্ধটি যদি বাই চান্স তোমাদেরকে উপন্যাস দেয় সেটা তো রবীন্দ্রনাথ হয়ে গেল, কিন্তু প্রবন্ধ, ঘরে বাইরে প্রবন্ধটি কার লেখা এটাকে আমাদের বলতে হবে যে ঘরে বাইরে হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা একটা প্রবন্ধ। নেক্সট দেখো, প্রাচীন হিন্দুস্তান, আত্মকথা ইত্যাদি, এগুলো তো প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ নয়, এগুলো হচ্ছে প্রমথ চৌধুরী প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, তারপরে চলে আসি কি রয়েছে দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, এখানে প্রমথ চৌধুরীর মধ্যে দুটো গ্রন্থের নাম আমি বলবো, কবিতা বিষয়ক প্রবন্ধ। সনেট পঞ্চাশত, সনেট পঞ্চাশত, এটা তার একটা সনেটের সংকলন, এটা অবশ্যই খেয়াল রাখবে। আর পদচারণা, এটা একটু খেয়াল রাখবে, পদচারণা। আর প্রমথ চৌধুরী প্রথম প্রথম প্রবন্ধের নাম হচ্ছে জয়দেব। প্রমথ চৌধুরী প্রথম প্রবন্ধের নাম, প্রথম প্রবন্ধের নাম, প্রথম প্রবন্ধের নাম হচ্ছে, প্রথম প্রবন্ধের নাম হচ্ছে জয়দেব। হয়েছে? প্রমথ চৌধুরী প্রথম প্রবন্ধের নাম জয়দেব। আর সনেট পঞ্চাশত এবং পদচারণা সেগুলো কবিতা সংকলন, এটা একটু খেয়াল রাখবে। স্টাডি মেটেরিয়ালে যেগুলো নেই সেই গুরুত্বপূর্ণ তথ্য আমি ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখো, এই ব্যক্তিত্বকে আমরা সবার মোটামুটি খুব একটা পুরনো বইগুলোতে পাবো না। প্রাবন্ধিক হিসাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আমরা অসিত বন্দ্যোপাধ্যায় পাবো না। অসিত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মূলত আমাদের কাছে যে সম্পূর্ণ ইতিবৃত্ত আছে সেখানে আমরা পাবো না। আমরা সুকুমার সেনে পাবো না। আমরা দেবেশ কুমার আচার্যের বইয়েতে পেতে পারি, তৃতীয় খণ্ডে পেতে পারি। এছাড়া ক্ষেত্রগুপ্ত বা পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, এদের বইগুলো একটু দেখতে পারো তোমরা। বিশেষ করে ক্ষেত্রগুপ্তেরগুলো দেখতে পারো, পেতে পারো। কিন্তু ভূদেব চৌধুরী, সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ ইতিবৃত্ত, এইগুলোই কিন্তু আমরা পাবো না, যেগুলো আমরা সচরাচর পড়ি। তোমরা পাবে না, কেউ তপন কুমার চট্টোপাধ্যায়ের বইতে পাবে,
তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে যা দেওয়া আছে আমি বলবো এর বাইরে কিছু করতে যাওয়ার কোনো চেষ্টা করো না, কারণ প্রবন্ধ সাহিত্য থেকে খুব বেশি জটিল প্রশ্ন আসবে না, আসার সুযোগটাও কম। দেখো স্টাডি মেটেরিয়াল আমরা কি বলছি, সংস্কৃতি কি ও ভারত সংস্কৃতি, তার উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলা ভাষার শব্দতত্ত্ব গ্রন্থটি শেষের কবিতার নায়ক অমিতের উদ্দেশ্যে নিবেদিত হয়েছে। এটা গেল। নেক্সট হচ্ছে যে দীপময় ভারত, এটা একটা গ্রন্থ। তাহলে সংস্কৃতি কি একটা গ্রন্থ, ভারত সংস্কৃতি আর একটা গ্রন্থ, বাংলা ভাষার শব্দতত্ত্ব, দীপময় ভারত, এই গ্রন্থগুলোর নাম মনে রাখবো। এবং দেখো বলা হচ্ছে অ্যান হিস্টোরিক্যাল কম্পারেটিভ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর একই সঙ্গে রয়েছে যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা 1926। অবশ্যই, কারণ এই গ্রন্থের মধ্যে আমরা কি পেয়েছিলাম, এই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে চর্যাপদ যে বাঙালির সৃষ্টি, চর্যাপদ যে বাংলা ভাষার নিদর্শন, সেটা তিনি প্রমাণ করেছিলেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, ODBL-এ। 1926 সালে সেই গ্রন্থটি প্রকাশ। এটা হয়তো সালটা দুটো চেঞ্জ হয়ে গেছে, এটা 67 হবে, এটা 26 হয়ে গেছে, এটা 26 হবে, এটা 67 হয়ে গেছে। যাই হোক, এই গ্রন্থটির সাল তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো, আমি এটাকে এক্স্যাক্টলি আমার মাথাতে নেই। আর ODBL এর সাল তো 1926, এটা আমরা সবাই জানি, কাজেই ODBL-টা অবশ্যই 1926। এই নামটি কিন্তু বিভিন্ন বইয়েতে ভুল আছে, কোনো কোনো বইয়েতে দেওয়া আছে, কিন্তু তা নয়, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরকমও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কোন নামটি সঠিক, কে বলেছে আসতে পারে না, আমি বলছি আসতে পারে। তোমরা জানো যে SSC পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাষা বিজ্ঞান, সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, এই গ্রন্থটি কার লেখা। মানে এরকম প্রশ্নও আসে, একটা অথেন্টিক টেক্সট বইয়ের নাম দেয়, একটা অথেন্টিক টেক্সট বইয়ের নাম জিজ্ঞাসা করে এই গ্রন্থটি কার লেখা। এবং যেটা যে কোনো একটা স্টুডেন্ট যে অনার্স মাস্টার ডিগ্রি পড়েছে তার কাছে একটা বই থাকার কথা, যে বইটি থাকার কথা সেই বইটির অরিজিনাল নামটা জিজ্ঞাসা করে, এই নামটির এই বইটির লেখক কে, এরকম প্রশ্ন আসে। এক্স্যাক্টলি এরকম যে সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা এই বইটি কার লেখা, বাংলা সাহিত্যের ইতিহাস বইটি কার লেখা, এরকম প্রশ্ন এসেছে, এক্সামেতেই এসেছে, কম্পিটিটিভ এক্সামেতেই এসেছে। তাহলে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এত বড় একটা নামী গ্রন্থের মতো ODBL গ্রন্থের নামটির যে আসল নামটি কি, এক একটা জায়গায় তো এক এক রকমের রয়েছে, তা যে সংশোধনমূলক প্রশ্ন আসবে না এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, এগুলো করবে। তারপরে চলে আসে আমরা সৈয়দ মজুতবা আলী, আমাদের পাঠ্য রয়েছেন মজুতবা আলী প্রাবন্ধিক হিসাবে। যখন পাঠ্য রয়েছেন তখন একজন বিখ্যাত লেখক এবং পণ্ডিত মানুষ, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশ তার চষে বেড়ানো রয়েছে, বিদেশ বিভূয়ে তার বহুদিন কেটেছে, প্রচুর ভাষা তিনি জেনেছেন। তো সৈয়দ মজুতবা আলী তার লেখাগুলো দেখো, যেগুলো আমরা করব অবশ্যই রচনা রচয়িতার সঙ্গে তার জন্ম মৃত্যুটা রাখতে হবে, খেয়াল করতে হবে। কারণ এই যে বললাম যে আমাদেরকে সমসাময়িক কতগুলো প্রাবন্ধিক এক জায়গায় তোলা হবে, দিয়ে বলা হবে যে এদের মধ্যে কে ভিন্ন সময়ের মানুষ ছিলেন বা ভিন্ন সময়ের প্রাবন্ধিক। তো চারজনের মধ্যে আমরা যদি ওয়ার্ডকে চিনতে শিখি, অড ওয়ানকে যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে এটা জানতে হবে চারজনেরই সময়কালটা কি। সময়কালটা না জানলে কিন্তু আমাদের অড ওয়ানটাকে আমরা বার করতে পারবো না। স্বাভাবিকভাবেই আমাদেরকে সালটা জানতে হবে। এছাড়া তার মেটেরিয়াল হিসেবে দেখো দেশে বিদেশে পঞ্চতন্ত্র, বই কেনা, চাচা কাহিনী, তো বিখ্যাত গ্রন্থ, তোমরা অনেকেই পড়েছো, শবনম, এগুলো পাঠ্য থাকে। শহরিয়ার, ধূপছাড়া, চতুরঙ্গ ততটা গুরুত্বপূর্ণ না হলেও চাচা কাহিনী এবং শবনম, পঞ্চতন্ত্র, দেশে বিদেশে, এগুলো অবশ্যই খেয়াল রাখার মতো একটি গ্রন্থ। ময়ূরকণ্ঠী, দ্বন্দ্বমুখর খুব ভালো গ্রন্থের, দ্বন্দ্বমুখর, ময়ূরকণ্ঠী, এগুলো করবে। অবিশ্বাস্য, দেখো প্রথম উপন্যাস, যদিও আমরা তাকে পড়ছি প্রাবন্ধিক হিসাবে আমরা পড়ছি, তবুও উপন্যাসটির কথা একটু জেনে নিলাম। এবং তুলনাহীনা হচ্ছে শেষ উপন্যাস। আর কতগুলো আলাদা আলাদা প্রবন্ধের নাম আমরা বলে দিয়েছি, সেই প্রবন্ধগুলো অনেক সময় আসে। দেখো অনেক সময় একটা কোশ্চেন ছিল দুরাকাঙ্ক্ষের বিতা ভ্রমণ,
গ্রন্থটি কার লেখা? দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ, 2010 একবার কোশ্চেন এসেছিল। তা আমরা কি এই গ্রন্থটি খুব নাম শুনেছি আগে? যারা আমাদের গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, তারা কি দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ এমন কোনো নামী গ্রন্থ আছে এটা আমরা শুনেছি? শুনিনি। তো দেয়, তো অনেক সময় তোমাকে দিতে পারে যে পুলিন বিহারী এই প্রবন্ধটি কার লেখা, বা আহারাদি প্রবন্ধটি কার লেখা। না দেওয়ার কিছু নেই, দেয় দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ গ্রন্থটি কার লেখা দিয়েছে 2010-এ, 9-10-এ দিয়েছে, অর্থাৎ পাস কোর্সে দিয়েছে। তো এগুলোকে আমি কিসের ভিত্তিতে বলছি? বাংলা সাহিত্যের ইতিহাস বই পড়লে বা বই খুললে দেখা যাবে যে 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 আলোচনার বইতে যে যে প্রবন্ধগুলোকে নিয়ে বেশি আলোচিত হয়েছে তার কিছু একটা ইম্পর্টেন্স রয়েছে। সেই ইম্পর্টেন্টের ভিত্তিতে, তার ভিত্তিতে আমরা কিন্তু এগুলোকে চয়েস করছি, এই প্রবন্ধগুলোকে নজর রাখার দিকে। চলে আসছে আমরা, দেখো, কাব্য সাহিত্য। আমরা যেগুলো যাদেরকে পড়লাম, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মজুতবা আলী, বঙ্কিম, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী। নেক্সট আমরা চলে আসছি যে কাব্য সাহিত্য। দেখো, জগদীশচন্দ্র বসু আমাদের পাঠ্য আছেন, কিন্তু জগদীশচন্দ্র বসুর বিশেষ খুব একটা রচনা আমাদের দরকার হবে না, অব্যক্ত গ্রন্থটি জানতে হবে। আর রয়ে গেছেন আমাদেরকে বিনয় ঘোষ। বিনয় ঘোষটা হয়তো আমরা পরবর্তী কোনো ক্লাসে করিয়ে নেব। এখন আমরা আমাদের কাব্য সাহিত্যের যে সমস্ত ব্যক্তিত্বগুলো রয়েছেন আধুনিক যুগের ক্ষেত্রে, তাদের স্টাডি মেটেরিয়ালগুলো ক্লাসে এখানে দেওয়াই রয়েছে। আধুনিক যুগ তো আমাদের পড়ানোর খুব একটা সুযোগ নেই, আমাদের যেভাবে পাঠ্য রয়েছে, আমাদের তো রচনা, রচয়িতা, প্রকাশকাল, চরিত্র, তো এখানে পড়ানোর খুব একটা সুযোগ নেই, শুধু ইনফরমেশনগুলো দেওয়া। দেখো, কবি হিসাবে মাইকেল মধুসূদন দত্ত একজন ব্যর্থ কবি বলে আপাতভাবে আমরা তাকে বলতে পারি, কারণ তার যুক্তিটি দেখা যাচ্ছে, তিনি বলেছেন এক সময় যে আত্মবিলাপ তার প্রথম যে গীতি কবিতা, বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা কি? আত্মবিলাপ। আত্মবিলাপের উদ্দেশ্য কি? নিজের ভুল স্বীকার করে নেওয়া, নিজের ভুল সম্পর্কে আফসোস করা, এটাই তো আত্মবিলাপ রয়েছে। আত্মবিলাপে তাই রয়েছে, নিজের ভুল সম্পর্কে তিনি স্বীকার করছেন যে তিনি কি হতে চেয়েছিলেন, যে হবার পথটা থেকে তাকে পিছিয়ে আসতে হয়েছে, ফিরে আসতে হয়েছে। যদিও তিনি বাঙালিকে একটা মেঘনাদবধ উপহার দিয়েছেন, ব্রজাঙ্গনা উপহার দিয়েছেন, বীরাঙ্গনা উপহার দিয়েছেন, কিন্তু মধুসূদন তবুও আত্মবিলাপ করতে ছাড়েননি। কারণ জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে, এ নিয়ে তিনি আত্মবিলাপ করছেন। তাহলে সেই রকম ভাবে নিজস্ব আত্মসমালোচনামূলক দিক থেকে নিজে একজন ব্যর্থ কবি বলেই নিজেকে মনে করেছেন। তারপরও তিনি যা দিয়ে গেছেন বাঙালিকে, মেঘনাদবধ দিয়ে গেছেন, একেই কি বলে সভ্যতা দিয়ে গেছেন, বুড়ো শালিকের ঘাড়েরও দিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই মধুসূদন বাঙালিকে অনেক ধনী করে দিয়ে গেছেন, তবুও তার সেই কবিচিত, তার সেই লেখকোচিত বিনয় থেকে তিনি নিশ্চয়ই একজন আফসোস করেছেন নিজের জীবনকে, নিজের চলার পথকে তিনি ভুল করেছিলেন বুঝতে বলে। তো যাই হোক, সেই কবি হচ্ছেন মধুসূদন। তিনি পাশ্চাত্য আদর্শে মহাকাব্য, আখ্যান কাব্য লেখার চেষ্টা করছেন, গীতিকাব্য প্রভৃতির সূচনা করছেন। তার ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দি পাস্ট বিভিন্ন বইতে এই গ্রন্থটিকে বিভিন্ন ভাবে রয়েছে, এমন ভাবে লেখা রয়েছে মনে হচ্ছে যেন এই গ্রন্থটি একটাই গ্রন্থ, কিন্তু তা নয়। এই গ্রন্থটি দুটি গ্রন্থ, একটা হচ্ছে ক্যাপটিভ লেডি আর একটি হচ্ছে ভিশন অফ দি পাস্ট। এই দুটি গ্রন্থ তিনি প্রথম লিখলেন, মাদ্রাস সার্কুলেটর পত্রিকায় সেগুলি প্রকাশিত হলো, ম্যাড্রাস সার্কুলেটর পত্রিকায় প্রকাশিত হলো এবং টিমোথি পেন পোয়েম ছদ্মনামে প্রকাশিত হলো। এটা প্রথম তার রচনা, কিন্তু ইংরেজিতে তিনি যা এগোতে চাইলেন সেই খ্যাতি পৃথিবীতে শেলি, কিটস, বাইরনের মতো, মধুসূদন কিন্তু সেই সারিতে বসতে পারলেন না, পারার কথাও নয়। কারণ আমরা অন্য ভাষায় লিখতে পারি, কিন্তু অন্য ভাষায় শ্রেষ্ঠ লেখক হওয়াটা, এরকম নজির কিন্তু পৃথিবীতে নেই। ভিন্ন ভাষাতে গিয়ে কেউ সেরা হয়েছেন, সেটা কিন্তু তেমন কোনো নজির নেই। লিখতে পারেন, ভালো লিখতে পারেন, কিন্তু সেরা হয়েছেন মাতৃভাষার বাইরে গিয়ে পৃথিবীতে কেউ নিজেকে শ্রেষ্ঠ করেছেন ভাষার ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, এটার নিদর্শন
নেই। মধুসূদনের ক্ষেত্রে সেটা ঘটেছে। যাই হোক, তিনি অমিত্রাক্ষর ছন্দে তিনি কোন কোন কাব্য লিখছেন, সব প্রায় তার অমিত্রাক্ষরে লেখা, একমাত্র ব্রজাঙ্গনা বাদ দিয়ে। ব্রজাঙ্গনা বাদ দিয়ে তার সমস্ত কাব্যই লেখা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে। নেক্সট দেখো, অমিত্রাক্ষর ছন্দের শ্রেষ্ঠ সাফল্য হচ্ছে বীরাঙ্গনা, এবং তিনি এই ছন্দটি প্রথম ব্যবহার করছেন কোথায়? পদ্মাবতী নাটকে। অমিত্রাক্ষর ছন্দকে তিনি প্রথম ব্যবহার করছেন পদ্মাবতী নাটকে, এবং সফল প্রয়োগ ঘটছে তিলোত্তমা সম্ভবে। মেঘনাদবধ কাব্যটি কয়টি স্বর্গ? কাব্যটিতে কয় দিনের ঘটনা বর্ণিত হয়েছে? তার যে মেঘনাদবধ 1861, যেটার জন্য মধুসূদনকে বাঙালি চিরদিন চিরকাল মনে রাখবে, সেটা হচ্ছে মেঘনাদবধ। মধুসূদনের বীরাঙ্গনা বাঙালি মনে রাখবে ঠিকই, মধুসূদনের ব্রজাঙ্গনা মনে রাখবে ঠিকই, কিন্তু মধুসূদনের মেঘনাদবধ মধুসূদনকে অমর করবে। তো সেই মেঘনাদবধ কাব্যটির 9টি স্বর্গ, এবং এগুলো কি মুখস্থ করতে হবে তোমাদের কাছ থেকে? জানতে চাইতেই পারে মেঘনাদবধ কাব্যের 7ম স্বর্গের নাম কি? তোমার মনে আসতে হবে, হ্যাঁ, শক্তি নির্ভেদ। তাহলে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপরি, সংস্ক্রিয়া। এই মেঘনাদবধ কাব্যটিতে মোট 3 দিন এবং 2 রাত্রির ঘটনা বর্ণিত হয়েছে। 3 দিন এবং 2 রাত্রির ঘটনা বর্ণিত হয়েছে মেঘনাদবধ কাব্যে। এরকম কোশ্চেন আসে যে এই কাব্যটির বা এই উপন্যাসটির সময়কাল, ঘটনার সময় কতখানি? মেঘনাদবধ কাব্যের সময়কাল হচ্ছে 3 দিন এবং 2 রাত্রি। বেশ, তারপরে দেখো রাধাকৃষ্ণের কাহিনী। রাধাকৃষ্ণের কাহিনী রয়েছে ব্রজাঙ্গনা কাব্যে, এটা দরকার। বীরাঙ্গনাতে কি রয়েছে? রোমান কবি ওভিদের হিরোইডস কাব্য থেকে নেওয়া হয়েছে বীরাঙ্গনা। ওভিদের কাব্যে মোট 21টি পত্র ছিল। এক একজন নারী তার পুরুষের কাছে পত্র পাঠাচ্ছেন অভিযোগ করে, বীর নারী। রোমান কবি ওভিদের সেই কাব্যকে অনুকরণ করে মধুসূদন চাইলেন যে 21টি পত্র লিখতে, কিন্তু লিখে উঠতে পারেননি। তিনি কি করলেন? 11টি পত্র লিখেছেন, যেগুলো হয়তো সোমের প্রতি তারা, নীলধ্বজের প্রতি জনা, এরকম আমাদের দেখবে 11টি পত্র থাকে বীরাঙ্গনা। এই কাব্যটি হচ্ছে 1862, এবং কাব্যটি বলা হচ্ছে রোমান কবি ওভিদের হিরোইডস কাব্যের অনুসরণে এটা রচনা করছেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রকাব্য। পত্রকাব্য মানে বীরাঙ্গনা নারী তার পুরুষের কাছে বা নায়কের কাছে বা স্বামীর কাছে সেই অভিযোগ জানাচ্ছেন, যে পত্র দিয়ে, যে অভিযোগ তৎকালীন সময়ে জানানোর মতো অবস্থা ছিল না, কিন্তু বেশ কিছু নারী সেই অভিযোগ জানিয়েছেন। প্রথম সার্থক পত্রকাব্য, তথ্যটি পরীক্ষার জন্য দরকার। বীরাঙ্গনা কাব্যে কয়টি পত্র পাওয়া যাচ্ছে? 21টি পত্র লেখার পরিকল্পনা করলেও তিনি শেষ পর্যন্ত 11টি পত্র লিখেছেন, অর্থাৎ বীরাঙ্গনা কাব্যে পত্রের সংখ্যা হচ্ছে 11, যদিও রোমান কবি ওভিদের কাব্যে পত্রের সংখ্যা ছিল 21। এবার উৎসর্গ করা হচ্ছে কাকে? কাব্যটি কাকে উৎসর্গ করা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কাব্যটি উৎসর্গ করা হচ্ছে বীরাঙ্গনা। আচ্ছা, তার প্রথম এবং দ্বিতীয় গীতিকাব্যের নাম? অবশ্যই আত্মবিলাপ, মধুসূদনের প্রথম গীতিকাব্য এবং বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য আত্মবিলাপ। আত্মবিলাপে কি রয়েছে? তার যে চিন্তাটা ছিল, যে চিন্তাটা হচ্ছে তিনি বাঙালি কবি নয়, বিদেশি কবি হবেন। তার জন্য প্রচুর ভাষা পড়ছেন, প্রচুর ভাষা শিখছেন, প্রচুর ভাষার কাব্য সাহিত্য চর্চা হচ্ছে। ব্যক্তিগত জীবন, সংসার, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন ভাষা শিক্ষা চলছে। সংসার যাত্রা, সংসার চলছে না, স্কুলে ছেলেমেয়েরা পড়তে পারছে না, টাকা নেই, কিন্তু এডুকেশন তার হচ্ছে। যেটা করতে গিয়ে তিনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে যে বিভিন্ন ভাষা শেখার ফলে পাশ্চাত্য লেখাগুলোকে তিনি পড়েছেন এবং তার অনুকরণে কাব্য রচনা করেছেন। এটা তা নাহলে সম্ভব ছিল না। নীলদর্পণ নাটকটির অনুবাদ করছেন একটি রাত্রিতে, মাত্র কয়েক ঘন্টায়।
একজন ইংরেজিটাকে বাংলাটাকে বলে যাচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করছেন ইংলিশে। কয়েক ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে একটা গ্রন্থে, একটা নাটকের অনুবাদ হয়ে যাচ্ছে ইংরেজিতে। এই দক্ষতাটা মধুসূদনের অর্জন করেছেন। হয়তো তিনি ইংরেজি কবি না হতে পারলেও এত ভাষা শিক্ষা তাকে এগুলো দেখিয়ে দিয়েছে। আমরা যদি কপালকুণ্ডলা পড়ি, দেখব প্রত্যেকটি অধ্যায়ের বা তার একাধিক উপন্যাসে প্রত্যেকটি অধ্যায়ের উপরে উপরে প্রসঙ্গত কালিদাসের কোনো, যে অধ্যায়ে যে ঘটনা বর্ণিত হয়েছে সেই ঘটনার নিরিখে কালিদাসের কোনো শ্লোক, শেক্সপিয়ারের কোনো শ্লোক, কিংবা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইংরেজি বা সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত পণ্ডিতদের, বিখ্যাত ব্যক্তিত্বদের কোনো গ্রন্থের কোনো শ্লোক তিনি ওখানে উপরে উল্লেখ করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে তিনি যা বলবেন সেটি 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 ওই সাহিত্যের ওই বিষয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো এই যে সমান্তরাল ধারণা, এই সমান্তরাল ধারণাটা এত ভাষা শিক্ষা করার ফলে সম্ভব হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় গীতিকাব্য বঙ্গভূমির প্রতি, এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটো প্রশ্নই কিন্তু একসময় অনার্স পিজিতে এসে গেছে। নেক্সট দেখো, তিলোত্তমা সম্ভব কাব্যটি কোন পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং কাব্যটি কয়টি সর্গে বিভক্ত? বিবিধাত্ম সংগ্রহ পত্রিকা প্রকাশিত হচ্ছে। কাব্যটি কয়টি সর্গে বিভক্ত রয়েছে? 4টি সর্গে বিভক্ত রয়েছে, এটা একটা তথ্য। যতীন্দ্রমোহন বাগজিকে উৎসর্গ করা হয়, এটা একটা তথ্য। এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত তো বটেই, কারণ ব্রজাঙ্গনা বাদ দিলে তার সব কাব্যই অমিত্রাক্ষর ছন্দে রচিত। কাজেই অমিত্রাক্ষর ছন্দ রচিত হয়েছে, এটাকে আমাদের আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। ব্রজাঙ্গনা বাদে মধুসূদনের সমস্ত কাব্যই অমিত্রাক্ষরে রচিত। এবার মেঘনাদবধ কাব্যটি কি একবারই প্রকাশিত হচ্ছে একসঙ্গে? না, হচ্ছে না। কিভাবে হচ্ছে? 1861 সালে মে মাসে প্রথম খণ্ড 5টি সর্গ মিলে, মানে তার মোট সর্গ কটা? মেঘনাদবধ কাব্যের মোট সর্গ হচ্ছে 9টি। প্রথমবার প্রকাশিত হচ্ছে 5টি। প্রথম খণ্ড কয়টি সর্গে প্রকাশিত হচ্ছে? 5টি সর্গে প্রকাশিত হচ্ছে। এবং ওই মাসেই আবার কি হচ্ছে, তার পরবর্তী 4টি সর্গ প্রকাশিত হচ্ছে। এটা কে প্রকাশ করছেন? একত্রে প্রকাশ করছেন 1862 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি পরের বছরে গিয়ে অবশ্যই একসঙ্গে কাব্যটি প্রকাশ করছেন। যাই হোক, এটা দরকার হয় না। মধুসূদনের মেঘনাদবধ সম্পর্কে এই সালটি মনে রাখলেই হবে, 1861। এর বেশি কিছু লাগবে না। হ্যাঁ, কাব্যগুলোকে মনে রাখবে, স্বর্গগুলোকে পর পর মনে রাখতে হবে। অষ্টম স্বর্গের নাম জানতে চাইতে পারে, তৃতীয় স্বর্গের নাম জানতে চাইতে পারে, ষষ্ঠ স্বর্গের নাম জানতে চাইতে পারে, এটা চাইতে পারে, সেই জন্য পর পর মনে রাখতে হবে। নেক্সট দেখো, চলে আসি কি, বিহারীলাল চক্রবর্তী। আচ্ছা, বিহারীলাল চট্টোপাধ্যায় 1835, 1894 এবং প্রথম কাব্য হচ্ছে তোমার স্বপ্নদর্শন, যেটি প্রকাশিত হচ্ছে পূর্ণিমা পত্রিকায়। এইটা দরকার যে কোন কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত। এটা শুধু কাব্য নয়, এটা প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে। যদি সেগুলো পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটা দরকার। আবার সব গ্রন্থের জন্য প্রযোজ্য নয়। যেগুলো আমরা সাহিত্যের ইতিহাস বইয়েতে পাচ্ছি সেগুলোকে মনে রাখবো, কারণ বেশিরভাগ গ্রন্থই পত্রপত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সবাইকে নিয়ে সমান চর্চা চলে না, যাদেরকে নিয়ে চর্চা চলছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, তারপর দেখো কি গ্রন্থ রয়েছে, সঙ্গীত শতক। এটা কি? এটা হচ্ছে সঙ্গীত মানে গান, আর শতক মানে হচ্ছে 100। তার মানে কি 100টা গানের কোনো সংকলন, এটাকে বলা হচ্ছে সঙ্গীত শতক। এটি আলটিমেট 100 গানের সমষ্টি। তারপরে বঙ্গসুন্দরী একটি কাব্য, কয়টি স্বর্গে বিভক্ত? 10টি। এগুলো দরকার। স্কুল সার্ভিসের কোয়েশ্চেন কিন্তু খুব বিশ্লেষণাত্মক নয়, স্কুল সার্ভিসের কোয়েশ্চেন হচ্ছে ইনফরমেটিভ। বিশেষ করে আমাদের বাংলা সাবজেক্টে ব্যাকরণ অংশগুলো বাদ দিলে মুখস্থ যত বেশি আমরা করতে পারবো তত বেশি প্রফিট পাওয়া যাবে। গ্রামারের কোয়েশ্চেনগুলো অবশ্যই বুদ্ধিদীপ্ত প্রশ্ন থাকবে। সাহিত্যের ইতিহাসের বিষয়গুলো কিন্তু খুব অ্যানালিটিক্যাল না, এটা কিন্তু ডেসক্রিপটিভ নয় যে এই চরিত্রটি কি ব্যাখ্যা করো। সেটা 2 নম্বর হলেও ব্যাখ্যা করা যায়, সেটাও কিছুটা মেধার জায়গা থাকে। এমসিকিউ থেকে কিন্তু আমাদের কাছে মুখস্থের জায়গাটা অনেক বেশি জরুরি।
আচ্ছা, তারপরে চলে এসো বন্ধু বিয়োগ, প্রকাশিত হচ্ছে পূর্ণিমা পত্রিকায়, বন্ধু বিয়োগ প্রকাশিত হচ্ছে এবং 4টে স্বর্গে বিভক্ত, অর্থাৎ 4 বন্ধুর এবং তার প্রথমা স্ত্রীর বিয়োগে এই কাব্যটি কবি লিখছেন। নিসর্গ সন্দর্শন এটি একটি কাব্য, কোন পত্রিকা প্রকাশিত হচ্ছে? দেখো, নিসর্গ সন্দর্শন হচ্ছে অবোধ বন্ধু, নিসর্গ সন্দর্শন হচ্ছে অবোধ বন্ধু পত্রিকা প্রকাশিত হচ্ছে। প্রেম প্রবাহিনী প্রকাশিত হচ্ছে কয়টি স্বর্গে বিভক্ত, কোন পত্রিকা প্রকাশিত হচ্ছে? প্রেম প্রবাহিনী ও অবোধ বন্ধু পত্রিকায়, এবং এটি প্রকাশিত হচ্ছে তোমার 5টি, এটা হচ্ছে 5টি স্বর্গে বিভক্ত এবং অবোধ বন্ধু পত্রিকায়। সারদা মঙ্গল তাঁর শ্রেষ্ঠ কাব্য, সারদা মঙ্গল তাঁর শ্রেষ্ঠ কাব্য, বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য যদি বলা হয় তাহলে হবে সারদা মঙ্গল, এবং যেটা 5টি স্বর্গে বিভক্ত। সাধের আসন নামটিকে অবশ্যই জানতে হবে, সাধের আসন, এবং এটি 10টি স্বর্গে লেখা। কবি রবীন্দ্রনাথ, দেখো কবি রবীন্দ্রনাথ সম্পর্কে কাব্যগ্রন্থগুলোর সাল জানা, নাম জানা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কোনো কম্প্রোমাইজ নেই। কবি রবীন্দ্রনাথের মধ্যে থেকে আমাদের প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম কবিতা 12 বর্ষীয় বালক রচিত অভিলাষ, যেখানে কবির নাম পাওয়া যাচ্ছে না, কে লিখছে বোঝা যাচ্ছে না। কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? প্রকাশিত হচ্ছে তোমার তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হচ্ছে একটা কবিতা 12 বর্ষীয় বালক রচিত অভিলাষ। কবিতাটির নামটাই এটা, এই কোটেশন অংশের টোটালটাই হচ্ছে কবিতাটির নাম। পরে জানা গেছে যে এই বালকটি হচ্ছেন রবি ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথের নাম সেখানে ছিল না। প্রথম নাম পাওয়া কবিতা হচ্ছে হিন্দু মেলায় পঠিত হিন্দু মেলার উপহার, এইটা প্রথম কবিতা যেখানে তার নাম লেখা আছে, কবিতার নাম এবং নিচে কবির নাম, সেটা হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার, এটা হচ্ছে তার প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা। গেল, বেশ। এবারে চলে আসছে তার বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে, তার সূচনা পর্ব, এগুলো যে কোনো বইয়েতেই আছে, শুধু এখানে খুব সংক্ষিপ্ত আকারে সাজানো আছে, বইয়েতে হয়তো একটু ছড়িয়ে আছে। আর আমাদের আধুনিক যুগ থেকে এগুলোই প্রয়োজন, সালগুলো এবং প্রকাশকালগুলো। দেখো, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কোমল, আমাদের সূচনা পর্বের যে কবিতাগুলো রয়েছে, তারপরে রয়েছে দেখো ঐশ্বর্য পর্ব। এবার এইগুলো কোনো কোনো ক্ষেত্রে নামগুলো একটু পাল্টে দেয় কেউ কেউ, কিছু কিছু বইতে হয়তো ভিন্ন ভিন্ন নাম থাকলেও থাকতে পারে। তো ঐশ্বর্য হচ্ছে যেখানে তার যে গ্রোথটা সব থেকে কবি হিসেবে বেশি হচ্ছে, সেটা হচ্ছে ঐশ্বর্য পর্ব। মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি। পরবর্তী হচ্ছে অন্তর্বর্তী পর্ব, দেখে নিই আমরা কি, কথা কাহিনী, খনিকা, নৈবেদ্য, এই দুটো গ্রন্থ খুব নামি এখানের মধ্যে। খেয়া খুব নামি কবিতা বা কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি পর্ব, এই শব্দটি মাদ্রাসাতে সংশোধন করতে দিয়েছিল, গীতাঞ্জলি সঠিক বানান কি। এখানে হর্ষই দীর্ঘ বিভিন্ন ধরনের 4টা অপশন বানিয়েছিল, কোনোটাই হর্ষই কোনোটাই দীর্ঘই দিয়ে চেঞ্জ করে করে দিয়েছিল। যেটা এখানে আছে সেটা সঠিক বানান রয়েছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, এগুলো হচ্ছে তার ঐশ্বর্য পর্বের কবিতা। তার হচ্ছে গিয়ে তোমার গীতাঞ্জলি পর্বের কবিতা, কারণ এই পর্বটি নাম অনুসারী শ্রেষ্ঠ যে কাব্য গীতাঞ্জলি, তার নামই এই পর্বটি রয়েছে। নেক্সট হচ্ছে বলাকা। অবশ্যই এই পর্বের নাম বলাকা, এবং একটা কাব্যগ্রন্থের নাম বলাকা, এবং একটা কবিতার নামও বলাকা। নাম কবিতা, নাম কাব্যগ্রন্থ বলা হতে পারে এটাকে, যে একটা পর্বের নাম বলাকা, সেটা কাব্যগ্রন্থের নামে, একটা কবিতার নাম বলাকা, সেটা তার নামে একটা কাব্যও রয়েছে। তো বলাকা, পলাতকা, পূরবী, মহুয়া, এগুলো আমরা বলছি যে বলাকা পর্বের মধ্যে রয়েছে। নেক্সট দেখো অন্তপর্ব, অর্থাৎ শেষ পর্বের মধ্যে আমরা কি কি পাচ্ছি। শেষ পর্বে রবীন্দ্রনাথের মধ্যে আমরা পাবো যে তিনি মূলত তার যে কাব্যের ঐশ্বর্যের জগৎ ছেড়ে কিছুটা হলেও রূঢ় এবং কঠিন বাস্তব জগতে পদার্পণ করছেন। দেখো, সেগুলো হচ্ছে তোমার পুনশ্চ, বিচিত্রতা, শেষ সপ্তক, বীথিকা,
বা পত্রপুট, শ্যামলী, এই অংশগুলোতে এসে দেখো পুনশ্চ কাব্যগ্রন্থে আমরা কি পড়েছি, একটা ছেলেটা বলে একটা কবিতা পাই, ছেলেটা। তো সেই ছেলেটার বয়স যখন বছর 10 তখন কি, সে পরের ঘরে মানুষ। তো সে কি করে, সে ছাগল ছানাদের টেনে নিয়ে চলে যায়, সে পুকুরের জলে ঝাঁপ দেয়, সে গাছে ওঠে, ইত্যাদি ইত্যাদি করে। তো ছেলেটার যে জীবন, তার যা জীবন শৈলী, এইরকম রূঢ় বাস্তব, সে ব্যাঙের বাচ্চা ধরে, হেলে সাপ ধরে, বইয়ের পাতা ছিঁড়ে দেয়, পড়তে ইচ্ছা করে না। তো এই চর্চাটা কিন্তু রবীন্দ্রনাথ আগে করেননি, এখানে এসে তিনি করছেন। তো সেই জন্য আমরা রবীন্দ্রনাথকে বাইরে বের করে কল্লোল গোষ্ঠী কিন্তু তার ভাবনার, রবীন্দ্র ভাবনার বিরোধী গোষ্ঠী তৈরি হয়েছে, যারা মনে করছেন যে জীবনকে সাহিত্যের পাতায় তুলে আনা, রবীন্দ্রনাথের সেই বাস্তব জীবনকে সাহিত্যের পাতায় প্রত্যক্ষভাবে তুলে আনার সময়টা শুরু হয়েছে একটু পরের দিকে, সেটা আমরা পাবো এই অন্তপর্বে এসে। তারপর দেখো চলে আসছি আমরা নজরুলের। নজরুলের জন্ম মৃত্যু, জন্মটা জীবনানন্দের সঙ্গে একই সময়কাল এবং মৃত্যুটা হচ্ছে আলাদা অবশ্যই। তো কাব্যগ্রন্থগুলোর নাম যেগুলো দেওয়া রয়েছে দেখো, এগুলো সবারই জানা আছে, এগুলো আমার বলার কিছু নেই খুব একটা। অবশ্যই অগ্নিবীণা তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এটা জানতে হবে। বাদ বাকিগুলো নোটস হিসাবে তোমরা এখান থেকে পড়বে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যাকে বলা হচ্ছে দুঃখবাদী কবি, তার বিখ্যাত কবিতা কচি ডাব একসময় পাঠ্য ছিল, যেটা সায়ন কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। যতীন্দ্রনাথ সেনগুপ্ত কল্লোল গোষ্ঠীর কবি। দুঃখবাদী কেন? দুঃখবাদী হচ্ছে জীবনের শুধুমাত্র ঐশ্বর্য, প্রেম, ভালোবাসা, নিসর্গ নিয়ে কবিতা নয়, জীবন নয়। জীবন মানে সংগ্রাম, লড়াই, অভাব, অভিযোগ, না পাওয়া, প্রতিকূলতা, এটাকে সামনাসামনি নিয়ে এসে ওটাকেই তিনি প্রকাশ করতে চান। রবীন্দ্রনাথ তার প্রথম জীবনে এটাকে আড়ালে রেখে কবিতাকে সৌন্দর্যের একটা উপাদান বা উপকরণ এবং দর্শন, জীবন এর একটা অন্য দিক, তৃপ্তির জায়গা ধরেছেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনকে তৃপ্তি শুধু নয়, যন্ত্রণাও ধরতে পারেন। তাই অঘ্রাণের শীতকালে সন্ধ্যাবেলাতে একজন বয়স্ক মানুষকে ডাব বিক্রি করতে হচ্ছে। তো ডাব বিক্রি করার মধ্যে একটা প্রতিকূলতা আছে। ডাব সাধারণত দিনের বেলায় বিক্রি হয়, গ্রীষ্মকালে বিক্রি হয়, কিন্তু উল্টো হয়েছে সেখানে। অঘ্রাণ মাসের ডাব বিক্রি করতে হচ্ছে এবং শীতের সন্ধ্যা বেলাতে। তো ডাব ন্যাচারালি কেউ কিনবে না, এবং যিনি বিক্রি করছেন তিনি হচ্ছে অত্যন্ত বয়স্ক, তার একটা ঝাঁকা নামানোর ক্ষমতা নেই এবং তোলার ক্ষমতা নেই। অর্থাৎ একটা মানুষের সংগ্রাম কতটা কঠিন হতে পারে বাঁচার জন্য, সেটা দেখানো হচ্ছে। দুঃখবাদী কবি যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এই কয়েকটি কাব্যগ্রন্থ নাম করলেই কিন্তু পরিশ্রম এখান থেকে চলে আসে, এর বেশি কিন্তু খুব একটা কিছু আসবে না। তারপরে চলে আসে আমরা কবি বুদ্ধদেব বসু। অবশ্যই খুব বুদ্ধিমান, ট্যালেন্টেড একজন কবিদের মধ্যে একজন বুদ্ধদেব বসু, যার বন্দির বন্দনা থেকে প্রশ্ন আসে, গ্রন্থের নাম এবং প্রকাশকাল থেকে প্রশ্ন আসে। শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, যে আধার আলোর অধিক, মরছে পড়া পেরেকের গান, এইগুলো থেকে প্রশ্ন মাঝে মধ্যে এসেছে। আমার ছেলেবেলা, তার স্মৃতিকথা বিষয়ক গ্রন্থ, এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। স্মৃতিকথা বিষয়ক গ্রন্থ হচ্ছে আমার ছেলেবেলা। আমি চঞ্চল হে, প্রশ্ন এসেছে এর আগে, আমি চঞ্চল হে। তারপরে চলে আসো জীবনানন্দ। কবি হিসাবে তার জন্মকালটা বললাম যে নজরুলের সঙ্গে একই, কিন্তু নজরুলের মৃত্যুটা হচ্ছে 1976, জীবনানন্দ 1954। মৃত্যুর সালটা পার্থক্য হলেও জন্মানো সালটা দুজনেরই এক। প্রথম কাব্যগ্রন্থ দেওয়া আছে ঝরা পালক। ধূসর পাণ্ডুলিপি যে কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে বোধ, স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে, নষ্ট শশা আর পচা চাল কুমড়োর মতো যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। এই যে অবচেতনের কবিতা ধূসর পাণ্ডুলিপি, যার বক্তব্য মাথামুন্ডু বোঝা খুব কঠিন। আচ্ছা, ক্যাম্পে এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা, ক্যাম্পে কবিতাটি খুব নামী কবিতা আছে, সেটি হচ্ছে ধূসর পাণ্ডুলিপিতে। এছাড়া বনলতা সেন নিজে একটা কাব্যগ্রন্থ এবং নিজে একটা কবিতাও বটে। বাদবাকি নামগুলো আমরা সকলেই জানি। আমরা মূলত জীবনানন্দকে চিনি রূপসী বাংলার কবি হিসাবে।
যিনি প্রকৃতির কবি, কিন্তু আমরা জীবনানন্দকে ধূসর পাণ্ডুলিপির কবি হিসাবেও চিনব। শৈশবে শিশু বয়সে কিন্তু জীবনানন্দকে চেনা হয় রূপসী বাংলার কবি হিসাবে, আর বড়দের চেনানো হয় জীবনানন্দকে ধূসর পাণ্ডুলিপির কবি হিসাবে। ধূসর পাণ্ডুলিপিতে আমরা দেখব জীবনানন্দের কনসাস সাবকনসাস মাইন্ডের কথা কি, প্রত্যেকটি জীবন যে কথা বলতে চায় তা ব্যক্ত হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসো বিষ্ণু দে, অবশ্যই কল্লোল গোষ্ঠীর একজন কবি, রবীন্দ্র ভাবনা বিরোধিতার কবি যারা, তার মধ্যে বিষ্ণু দে একজন। এখান থেকে তোমার সাত ভাই চম্পা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, তুমি শুধু 25শে বৈশাখ, নাম রেখেছি কমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, এগুলো আসতে পারে। আসলে এই কাব্যগ্রন্থের নাম কোনোটাই বাদ দেওয়া যায় না, পুরোটাই মুখস্থ করতে হবে এবং তার সালটাও দরকার আছে। এগুলো কিন্তু উল্লিখিত কবি, সাহিত্যের ইতিহাসের টেক্সটে পুরো উল্লেখ করা রয়েছে, এগুলো থেকে বাদ দেওয়ার সুযোগ খুব একটি নেই, করতে হবে। আলটিমেট নোট হিসাবে তোমাদেরকে এগুলো রচনা কাল এবং রচনার নামটা মুখস্থ রাখতে হবে। শক্তি চট্টোপাধ্যায় প্রথম কাব্যগ্রন্থ দেখো, হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছি জিরাফেও আছি, অত্যন্ত বাস্তববাদী এবং এবং সূক্ষ্ম চিন্তার একজন কবি বলা যেতে পারে। আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো না খুব সহজে তিনি কি বলতে চাইছেন। একটা ম্যাচুরিটি ডেফিনেটলি লাগবে শক্তি চট্টোপাধ্যায়কে বুঝতে গেলে, বুদ্ধদেব বসুকে বুঝতে গেলে একটা ম্যাচুরিটি লাগবে। সেই ম্যাচুরিটি ছাড়া আমরা কিন্তু শক্তি চট্টোপাধ্যায়কে পড়ে কিছু বুঝতে পারবো না। আমরা তার যদি কবিতাটা পড়ি, যে অবনী বাড়ি আছো, একটি উপন্যাসও রয়েছে, একটি কবিতাও রয়েছে অবনী বাড়ি আছো। তো অবনী বাড়ি আছো কবিতাটি যদি আমরা পড়ি, 4টে ছোট ছোট প্যারাগ্রাফ রয়েছে, স্তবক রয়েছে, 3টে স্তবক, এক একটা স্তবকে 4টে করে ছোট ছোট লাইন। আমরা কিন্তু বুঝতেই পারবো না যে এটা কি রয়েছে, অর্থাৎ বুঝতে পারবো না নয়, বুঝতে গেলে একটুখানি মাথা বা মস্তিষ্কের একটু ম্যাচুরিটি দরকার হবে। তো শক্তি চট্টোপাধ্যায় হচ্ছেন তেমনই একজন বুদ্ধিদীপ্ত কবি, যাকে খুব শিশু বয়সে চেনানো কিন্তু সম্ভব নয় শক্তিকে। আচ্ছা, তার প্রত্যেকটি করতে হবে আমাদেরকে কাব্যগ্রন্থের নাম, এখানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, একদমই ঝুঁকি হয়ে যাবে, প্রত্যেকটা নামে আমরা করব। দেখো আর একটা তথ্য দেওয়া রয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব, এর জন্য সাহিত্য একাডেমি 1983 সালে যেতে পারি কিন্তু কেন যাব এই গ্রন্থের জন্য তিনি পাচ্ছেন সাহিত্য একাডেমি পুরস্কার। নেক্সট আমরা আসবো সুভাষ মুখোপাধ্যায়, যাকে বলা হচ্ছে পদাতিক কবি, তার কাব্যগ্রন্থের নামও রয়েছে পদাতিক। অনেকটা দিন পরে তিনি এর জন্য পাচ্ছেন জ্ঞানপীঠ, 1991 প্রায় গিয়ে এর জন্য তিনি পাচ্ছেন জ্ঞানপীঠ। আচ্ছা, তো যাই হোক, তার সঙ্গে এই কাব্যগ্রন্থগুলোর নাম মনে রাখবে, খুব একটা কঠিন নয় এই নামগুলো। আর তার কিছু গদ্য আছে দেখবে, সুভাষ মুখোপাধ্যায় কিছু গদ্য আছে যেগুলো ঢোল গোবিন্দের আত্মদর্শন, ঢোল গোবিন্দের মনে ছিল এই, কমরেড কথা কও, এগুলো তোমরা আমাদের যে 10 ক্লাস 10 টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ে সুভাষ মুখোপাধ্যায় থেকে যে একাকারে পড়ছো, সেখানে তার ওই কবি পরিচিতিতেই কিন্তু পাবে লেখাগুলো, এই গদ্য গ্রন্থগুলো। তাহলে আমরা কিন্তু প্রবন্ধ সাহিত্য এবং কাব্য সাহিত্যে যেগুলো পাঠ্য আছে তার নোটটাকে এখানে প্রোভাইড করলাম হয়তো, এবং কিছুটা বলে দিতে পারলাম যে কিভাবে কি পড়তে হবে। এই পর্বটি বিশাল পর্ব, কিন্তু আমাদের এবছরের সময়ের সাপেক্ষে একটা ক্লাসে কিন্তু আমাদেরকে সাহিত্যের ইতিহাসের এই একটা বিশাল পর্বকে শেষ করতে হলো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।